শুভেচ্ছা। বাংলাদেশ সায়েন্সের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। লাশের মিছিল রুখতে পারছে না অবৈধ ইউরোপ যাত্রা। 10 বছরে প্রাণ গেছে সোয়া 2000 বাংলাদেশের। ম্যাকাই টেস্টে বোলারদের দাপট। 18 উইকেটের প্রথম দিন শেষে কিছুটা আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ইউরোপে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে গত 3 আগস্ট লিবিয়ার তবরুক থেকে নৌকায় উঠেছিলেন 38 বাংলাদেশি। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছার লক্ষ্য ছিল রাবারের নৌকাটির, কিন্তু মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে গেলে কোনো খাবার ও পানি ছাড়াই টানা 10 দিন সাগরে ভাসতে থাকেন আরোহীরা। এর মধ্যে মারা যান 9 বাংলাদেশি। তাদের সবার মরদেহ ফেলে দেওয়া হয় সাগরেই। বেঁচে থাকা বাকি অভিবাসন প্রত্যাশীরা 13 আগস্ট মিশরের মার্সা মাত্রুহ উপকূলে পৌঁছলে পুলিশ তাদের অসুস্থ ও অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এরই মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কিশোরগঞ্জের অষ্টগ্রামের তরুণ মেহেদী হাসান। আর গত 16 আগস্ট একই উপকূল থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। লিবিয়ার উপকূল থেকে 2024 সালের এক রাতে নৌকায় উঠেছিলেন এক বাংলাদেশি তরুণ। পরিবারের কাছে তার শেষ বার্তা ছিল, ইতালি পৌঁছলে ফোন দেব। এরপর আর কোনো ফোন আসেনি। কয়েক মাস ধরে পরিবারের সদস্যরা দালাল, পরিচিত জন ও বিভিন্ন জায়গায় খোঁজ করেছেন। শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তিনি ভূমধ্যসাগরে ডুবে গেছেন নাকি কোনো অজ্ঞাত পথে হারিয়ে গেছেন। পরিবারের কাছে তিনি আজও নিখোঁজ। এটি কেবল একটি পরিবারের গল্প নয়। অবৈধ বা অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে গত 1 দশকে এমন পরিণতির শিকার হয়েছেন হাজারো বাংলাদেশি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মিসিং মাইগ্রেন্টস প্রজেক্টের গ্লোবাল ডেটাবেজ পর্যালোচনায় দেখা যায় 2015 থেকে 2025 সাল পর্যন্ত বিশ্বের 9টি অনিয়মিত অভিবাসন পথে ঘটে যাওয়া 84টি পৃথক দুর্ঘটনায় অন্তত 1329 বাংলাদেশি মারা গেছেন এবং আরও 859 জন নিখোঁজ রয়েছেন। অর্থাৎ গত 1 দশকে 2188 বাংলাদেশির কোনো না কোনোভাবে মৃত্যু বা নিখোঁজ হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে। এ মৃত্যুর মানচিত্রে সবচেয়ে ভয়ঙ্কর পথটি ভূমধ্যসাগর। লিবিয়া বা তিউনিসিয়া থেকে এ সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছার চেষ্টায় 1171 বাংলাদেশি মারা গেছেন এবং নিখোঁজ হয়েছেন 773 জন। অর্থাৎ মোট মৃত্যু ও নিখোঁজের প্রায় 90% বেশি ঘটেছে শুধু এই রুটে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রায় ভয়াবহতার সবচেয়ে বড় উদাহরণ 2015 সালে। ওই বছর মাত্র 4টি ঘটনায় 924 বাংলাদেশি নিহত ও 363 জনকে নিখোঁজ হিসেবে রেকর্ড করা হয়। ফলে 1 বছরেই এই রুটে মৃত ও নিখোঁজের সংখ্যা দাঁড়ায় 1287-তে। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে এ সংখ্যা প্রকৃত চিত্রের চেয়ে কম, কারণ সমুদ্রপথে অনেক নৌযান নিখোঁজ হলেও যাত্রী বা মৃতের সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয় না। IOM এর ভাষ্য অনুযায়ী অভিবাসন পথে মৃত্যু ও নিখোঁজের তথ্য সংগ্রহে বড় ধরনের সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে সমুদ্রে নিখোঁজদের সংখ্যা নিরূপণ অত্যন্ত কঠিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কর্তৃক 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা প্রদান স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। স্টেট ডিপার্টমেন্টের এই পদক্ষেপকে তাদের এখতিয়ার বহির্ভূত বলে উল্লেখ করেছেন আদালত। 21 আগস্ট নিউ ইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্টের ম্যানহাটন আদালতে বিচারক জিনেট ভার্গাস তার রায়ে বলেন, ট্রাম্প প্রশাসনের এই ভিসা স্থগিতের নীতি স্পষ্টতই বেআইনি, কারণ এটি ফেডারেল অভিবাসন আইনের পরিপন্থী, যা কনসুলার কর্মকর্তাদের ভিসা অনুমোদনের ক্ষমতার উপর পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। বিচারক ভার্গাস আরও জানান, নির্দিষ্ট জাতীয়তার ভিত্তিতে সরাসরি অভিবাসন ভিসা স্থগিত করা দেশের মূল বিধিবদ্ধ ব্যবস্থার একচ্ছত্র লঙ্ঘন। এর আগে তৎকালীন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক নিয়োগপ্রাপ্ত এই বিচারকের আদালতে একটি মামলা দায়ের করে ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক ও আফ্রিকান কমিউনিটিস টুগেদার নামক 2টি অধিকার রক্ষা সংস্থা, ভিসা আবেদনকারী এবং তাদের মার্কিন নাগরিক স্বজনরা। চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর হওয়ায় সিদ্ধান্তের ফলে ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ের মতো লাতিন আমেরিকার দেশ, আলবেনিয়া ও বসনিয়ার মতো বলকান অঞ্চল, বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দক্ষিণ এশীয় দেশ এবং আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বিস্তার অভিবাসন প্রত্যাশীরা সরাসরি ক্ষতিগ্রস্ত হন। এই দেশগুলোর নাগরিকরা মার্কিন সরকারি সহায়তার উপর অতিরিক্ত নির্ভরশীল হওয়ার ঝুঁকিতে রয়েছে, এমন অজুহাতে পররাষ্ট্র দপ্তর এ নিষেধাজ্ঞা জারি করেছিল। বাংলাদেশ থেকে বাধ্য হয়ে ভারতে চলে যাওয়া হিন্দু, শিখ ও জৈন শরণার্থীদের আগামী 6 মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে বলে ঘোষণা করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
একই সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে সব ধরনের অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়িত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভারতের নতুন 3টি ফৌজদারি আইনের উপর শিলিগুড়িতে আয়োজিত এক প্রদর্শনীতে বক্তব্য দেওয়ার সময় অমিত শাহ জানান, নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এর অধীনে নাগরিকত্বের আবেদনগুলো যাচাই ও চূড়ান্ত করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের 8টি জেলার কালেক্টরদের ক্ষমতা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে যেসব হিন্দু, শিখ ও জৈন শরণার্থী ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন তাদের সবাইকে অত্যন্ত মর্যাদার সঙ্গে এখানে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে 2014 সালের 31 ডিসেম্বর বা তার আগে ভারতে প্রবেশ করা যোগ্য হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সিং এবং খ্রিস্টান অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আইনি সুযোগ রয়েছে। অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সরকারের কঠোর অবস্থানে স্পষ্ট করে অমিত শাহ বলেন, অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে সরকার শনাক্ত, বাতিল এবং বহিষ্কার নীতি অনুসরণ করবে। তিনি আরো বলেন, আমি বাংলার মানুষকে আবার প্রতিশ্রুতি দিতে চাই যে প্রতিটি অনুপ্রবেশকারী চিহ্নিত করা হবে এবং পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করা হবে। বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থল সীমান্ত থাকায় পশ্চিমবঙ্গ রাজ্যে বাংলাদেশ থেকে হওয়া অভিবাসন ও অনুপ্রবেশের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং রাজনৈতিক ইস্যু। ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রতিনিয়ত রাজ্যে অনুপ্রবেশ রোধ এবং সিএএ বাস্তবায়নকে তাদের অন্যতম প্রধান রাজনৈতিক এজেন্ডা হিসেবে ব্যবহার করে আসছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। গত সপ্তাহের 5 কার্য দিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূচকে নিম্নমুখিতা দেখা গেছে। এ সময় সার্বিক সূচক ডিএসইএক্স সূচক কমেছে 1.5% বেশি। পাশাপাশি এক্সচেঞ্জটির অন্যান্য সূচকেও নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে। এছাড়া দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেও গত সপ্তাহে সূচকের নিম্নমুখিতা দেখা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় 98 পয়েন্ট কমে 5786 পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল 5884 পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস 30 সপ্তাহের ব্যবধানে 0.30 পয়েন্ট কমে 2163 পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল 2193 পয়েন্ট। সরিয়া সূচক ডিএসইএস গত সপ্তাহে 21 পয়েন্ট কমে 1156 পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল 1177 পয়েন্ট। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। টস জিতে বোলিং নিতে চেয়েছিল অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম বলেই সাদমান ইসলামকে ফেরান মিচেল স্টার্ক। সেই যে শুরু, এরপর সারাদিনে 2 দল মিলে হারিয়েছে 18 উইকেট, যার 12টি নিয়েছেন 2 দলের 2 বাঁহাতি পেসার স্টার্ক ও শরীফুল ইসলাম। দুর্দান্ত বোলিংয়ে 10 ওভারে 12 রান দিয়ে 6 উইকেট নেন স্টার্ক। বাংলাদেশ অল আউট হয়ে যায় মাত্র 64 রানে। এমন কিছুর পর কোনো আশায় বেঁচে থাকার কথা ছিল না, কিন্তু প্রথম দিন শেষে অন্তত তা বেঁচে আছে। আগের 13 টেস্টে কখনো 4 উইকেট না পাওয়া শরীফুল একাই 6 উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে যেতে দেননি। 8 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া 165 রানে দিন শেষ করেছে। তাদের লিড এখন 101 রানের। অস্ট্রেলিয়াকে অল আউট করার পথে বাংলাদেশের বড় বাধা গ্রিন। 81 বলে 51 রান করে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গে আরেক অপরাজিত নাথান লায়ন 28 বলে করেছে 10 রান। বাঙালিয়ানার সান্ধ্যের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।